অ্যাটমিক কোয়ান্টাম মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেক্টর অ্যাটম মডেল, যেখানে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের অ্যাডিশন বা সাবস্ট্রাকশন এর সম্বন্ধে এখানে আলোচনা করা হবে এবং তাদের প্রিসিশনও এখানে আমরা কনসিডারেশনের মধ্যে নেব। আজকের টপিক কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর অ্যাটম মডেল। দেওয়া হয়েছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, কনভেনশনালি এখানে জেড অ্যাক্সিসের দিকে দেওয়া আছে এবং অরবিটের সঙ্গে এল এর ডাইরেকশন অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলার হয়। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অরবিট। সেক্ষেত্রে জেড এর সঙ্গে এল এর একটা অ্যাঙ্গেল হয়েছে, সেটা থিটা। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেই এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের করসপন্ডিং একটা ম্যাগনেটিক মোমেন্ট ঠিক অপোজিট ডাইরেকশনে থাকবে, এর উপর টর্ক অ্যাপ্লাই হবে, যার ফলে অ্যাঙ্গুলার মোমেন্টামকেও বি কে অ্যাক্সিস করে ঘুরতে হবে। একই রকম ভাবে ম্যাগনেটিক মোমেন্টও যেটা মিউয়েল, সেটাও অপোজিট একটা ডাইরেকশনে অর্থাৎ এল এর অপোজিট ডাইরেকশনে সেটা বি কে প্রিসিস করবে এবং এটা লার্মার প্রিসিশন আর ফ্রিকোয়েন্সিতে প্রিসিস করবে। আর এখানে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে এল এর একটা প্রজেকশন পড়েছে, সেটাকে বলা হচ্ছে এলজেড। তাহলে এলজেড এখানে ব্ল্যাক কালারে করে দেওয়া হয়েছে, আর রেড কালারের যেটা সেটা হচ্ছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে থিটাটা, এই যে অ্যাঙ্গেলটা তোমরা এখানে বার করবে কি করে? অ্যাঙ্গেলটা বার করার কায়দা হচ্ছে, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, যার একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90। তার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি থিটার উপর কস নিয়ে নিই, মানে কোসাইন থিটা, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে এলজেড, যেটা সেই এলজেড এর ভ্যালু হচ্ছে এমএল মাল্টিপ্লাইড বাই এইচ কাট। এলজেড এর ভ্যালু মানে প্রজেকশনের ভ্যালু এমএল মাল্টিপ্লাইড বাই এইচ কাট। আর টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে রুট ওভার, নিচে দেখো লেখা আছে রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কাট। তাহলে সেই দুটো যদি আমরা বসিয়ে দিই, যে কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিস, তাহলে এই দুটো বসিয়ে দেওয়ার পরে এইচ কাট ক্যান্সেল, উপর নিচ থেকে ক্যান্সেল করে গেলে যে কস থিটাটা পাওয়া যাবে সেটা হচ্ছে এমএল বাই রুট ওভার এল ইন্টু এল প্লাস 1। এখান থেকে আমরা কস ইনভার্স করলে অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এটা পেয়ে যাব। যেহেতু এই এমএল এর ভ্যালু কোয়ান্টাম থিওরি বলে দিচ্ছে, সুতরাং এমএল এর কিছু স্পেসিফিক ভ্যালু থাকছে এবং এমএল এর কিছু স্পেসিফিক ভ্যালু থাকার জন্য থিটারও কিছু স্পেসিফিক ভ্যালু এখানে চলে আসবে। সুতরাং এই থিটার ভ্যালুটা কিন্তু কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে এবং এই জিনিসটাকেই বলা হয় স্পেস কোয়ান্টাইজেশন। ডান দিকে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা মূলত এল ইকুয়াল টু 2 এর জন্য। এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে কত হবে, রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু এইচ কাট, অর্থাৎ এখানে রুট ওভার 6 এইচ কাট। এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম এর উপর যদি ম্যাগনেটিক ফিল্ডের হয়, ইন্টারাকশন হয়, তাহলে সেখানে বিভিন্ন প্রজেকশন গুলো পড়বে এবং প্রজেকশনের ভ্যালুগুলো কিরকম হবে, যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেই অনুযায়ী ঠিক হবে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমএল এর ভ্যালুটা যদি এল ইকুয়াল টু 2 হয়, তাহলে -2 থেকে +2 পর্যন্ত ভ্যারি করবে। এখানে এমএল ইকুয়াল টু -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। তার মানে এখানে 12 প্লাস 1 অর্থাৎ 5 টাইপস এর এমএল এখানে দেখা গেল। তাহলে প্রজেকশন কত হবে, এলজেড কত হবে, এই এমএলটাকেই এইচ কাট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই এলজেডটা বার হয়ে যাবে। তাহলে এই যে এল হলো রুট ওভার 6 এইচ কাট, এর যে প্রজেকশন গুলো
ম্যাগনেটিক ফিল্ডের দিকে হবে সেটা হচ্ছে 2H কাট, 1H কাট, 0H কাট অর্থাৎ 0, -1H কাট, -2H কাট। তাহলে LZ এর ভ্যালু এগুলো কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি ML এর ভ্যালু কত রকমের তার উপরে। এবং সবগুলোকেই দেখানো হচ্ছে এখানে এই যে রেড কালারের যে এলটা, এটার কিন্তু প্রিসিস করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রিসিস করছে। প্রথমে দেখো অ্যাঙ্গেলটা বি এর সঙ্গে যথেষ্ট কম, এই যে অ্যাঙ্গেলটা, প্রথম অ্যাঙ্গেলটা কম, তারপরে একটু বেশি, তারপরে 90 ডিগ্রি, তারপরে আর একটু বেশি, তারপরে আর একটু বেশি। তাহলে অ্যাঙ্গেল যে ইয়েগুলো ভ্যালুগুলো সেখান থেকে কস থিটা থেকে কিন্তু এগুলো পাওয়া যাবে, কস ইনভার্স করলে পাওয়া যাবে। এই সমস্ত অ্যাঙ্গেল গুলোই তোমাদের তোমরা ইজিলি খুব বার করে দিতে পারবে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার সাহায্যে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে cos θ ইকুয়াল টু ml বাই রুট ওভার l ইন্টু l1, l ইন্টু l+1। এই জিনিসটাকে বলা হয় স্পেস কোয়ান্টাইজেশন। এই যে ব্যাপারটা যেখানে ml এর ভ্যালু অনুযায়ী ক্যাপিটাল এল এর ডাইরেকশন ঠিক হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। অর্থাৎ এল এর ভ্যালু যদি √6H কাট হয় অথবা স্মল এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে মাত্র 5 রকমের অ্যাঙ্গেল পাওয়া যাবে, জেড অ্যাক্সিস অথবা ম্যাগনেটিক ফিল্ড এবং ক্যাপিটাল এল এর মধ্যে, অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে। এটাকে বলা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে এই ক্যাপিটাল এলটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে, যা খুশি তাই অ্যাঙ্গেলে থাকতে পারবে না, এবং কন্টিনিউয়াস বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে থাকতেই পারবে না। এটাকেই বলা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে স্পেসে এল এর ডাইরেকশন গুলো কি হবে সেটা স্পেস কোয়ান্টাইজেশন আমাদের বলে দেবে। এখানে ওই স্পেস কোয়ান্টাইজেশনটাই একটু এলাবোরেটলি দেখানো হয়েছে। এবং এই যে এল এর ভ্যালু যে 2 এখানে ধরা হয়েছে, স্মল এল এর ভ্যালু এখানে 2 ধরে যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, দেখো তার ভ্যালুগুলো যেহেতু √6H কাট সব সময় ক্যাপিটাল এল এর ভ্যালু রিটেইন করে থাকছে, সুতরাং তার ভ্যালু কমবেও না এবং বাড়বেও না, এবং তারা প্রিসিস করবে, এবং তারা টোটালটাই একটা স্ফিয়ারের মধ্যে এনক্লোজড হয়ে যেতে পারে, একটা স্ফিয়ারের মধ্যে এনক্লোজড হয়ে যেতে পারে। এই স্ফিয়ারটার বা এনভেলপটার যে রেডিয়াস হবে সেটা হচ্ছে √6H কাট। আর প্রজেকশনের ভ্যালু কিন্তু বদলে যেতে পারে। প্রজেকশনের ভ্যালু √6H কাট ক্যাপিটাল এল এর জন্য 2H কাট, 1H কাট, 0H কাট, -1H কাট আর -2H কাট হবে। এখানে পরিষ্কার করে বলা আছে যে স্মল এল একটা কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালু ইন্টিজার হতে পারে, 0, 1, 2 এটসেট্রা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থেকে 1 পর্যন্ত, -1 মানে n-1 পর্যন্ত এটা যেতে পারে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয়, এল এর ভ্যালু 0, 1, 2 পর্যন্ত এখানে সীমিত থাকবে, এবং তার ফলে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে সেটা হচ্ছে √l ইন্টু l+1 ইন্টু H কাট। আর জেড কম্পোনেন্ট, একমাত্র জেড কম্পোনেন্ট আসবে তখনই যখন ম্যাগনেটিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করা হবে, তবেই কিন্তু স্পেস কোয়ান্টাইজেশনের কনসেপ্টটা আসতে পারে, আদারওয়াইজ স্পেস কোয়ান্টাইজেশনের কনসেপ্ট আসছে না। ml এর ভ্যালু এখানে দেখানো হচ্ছে +l থেকে -l পর্যন্ত হতে পারে। সে অনুযায়ী LZ অর্থাৎ থার্ড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ml/h কাট হবে। এখানে এই যে নিচের দিকে যে ডায়াগ্রাম গুলো দেওয়া হয়েছে, সেই ডায়াগ্রাম গুলোতে বোঝানো হচ্ছে যে ক্যাপিটাল এল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা অরবিটে সবসময় পারপেন্ডিকুলার থাকবে, এবং তার প্রজেকশনটা এখানে দেখানো হচ্ছে, প্রজেকশন গুলো এখানে দেখানো হচ্ছে। এই যে প্রজেকশনটা এটা কম, এর অ্যাঙ্গেলটা কমে যাওয়ার জন্য সেকেন্ড যে উপরের রাইট সাইডে যে ডায়াগ্রামটা আছে, এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যথেষ্ট কম, আগে থেকে কম হওয়ার জন্য প্রজেকশনটা বেড়ে গেছে। কিন্তু মনে রাখবে কখনোই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ডায়াগ্রাম থেকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, বা অ্যাঙ্গেল বিটুইন দা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0। কোন সময় কিন্তু 0 হচ্ছে না এখানে।
কোনো সময় জিরো অ্যাচিভ করছে না, এখানে কিছু না কিছু অ্যাঙ্গেল করেই আছে। সেটা স্পিনের ক্ষেত্রেও কিন্তু একই থিওরি খাটে। তাহলে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড কখনোই প্যারালাল বা অ্যান্টি প্যারালাল এখানে হচ্ছে না এখানে, কারণ এই লাস্টলি যখন +2 হচ্ছে, এমএল এর ভ্যালু +2, তখনও একটা অ্যাঙ্গেল করে থাকছে এবং -2 হলেও একটা অ্যাঙ্গেল করে থাকছে। সুতরাং একেবারে প্যারালাল এল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম একেবারে বি এর প্যারালাল অথবা বি এর অ্যান্টি প্যারালাল কোনোটাই কিন্তু হচ্ছে না, কিছু না কিছু অ্যাঙ্গেল করেই আছে, এটা মনে রাখতে হবে আমাদের। এখানে একটা অরবাইটিং ইলেকট্রনের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেগুলো যে কোণগুলো পজেস করে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে প্রিসিস করলে যে কোণগুলো তৈরি হয়, যে কোণের ওপর দিয়ে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো রিভলভ করবে, সেই কোণগুলো এখানে দেয়া হচ্ছে। তার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজিলি আমরা ওই কস থিটার আগের যে ফর্মুলা ml/√L × L+1 এই ফর্মুলা দিয়ে আমরা বার করে নিতে পারবো। তাহলে সেই কোণগুলো এখানে দেয়া হয়েছে, এখানে LX LY অর্থাৎ XYZ প্লেনে নেওয়া হয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে LZ টা নেওয়া হয়েছে। একটা সময় কি হবে, যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার, এই যে এটার ক্ষেত্রে একদম মাঝের এটার ক্ষেত্রে যখন পারপেন্ডিকুলার, তখন প্রজেকশনটা কিন্তু জিরো হয়ে যাবে, যার জন্য জিরোটা অ্যারাইজ করে। এবং এটাকে কোণ বলা যায় না, এটাকে তোমার একটা কোণ বললে তার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি একটা সার্কুলার রিজিয়ন হয়ে যাচ্ছে। তাহলে সার্কুলার রিজিয়নের উপর দিয়ে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রিসিস করবে ম্যাগনেটিক ফিল্ডকে। তো সেক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম পুরোপুরি পারপেন্ডিকুলার হয়, তার অরবিটটা কিরকম থাকবে? অরবিটটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এই অরবিট ml = 0, এই অরবিটটা কিন্তু জেড অ্যাক্সিসের সঙ্গে, মানে জেড অ্যাক্সিস কন্টেইন করে থাকবে, এটা এখানে দেওয়া আছে। নেক্সট এই যে ব্যাপারটা, এটা আমরা এটা কতগুলো ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যে এল এর ভ্যালু যদি 0 1 2 থেকে এরকম শুরু করে 1 করে বেড়ে n-1 পর্যন্ত হয়, তাহলে এম এর ভ্যালু মাইনাস, এটা এল হবে, -L থেকে +L পর্যন্ত ভ্যারি করবে, এটা -1 নয়, এটা L, -L থেকে +L পর্যন্ত ভ্যারি করবে। এবং ক্যাপিটাল এল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ইন দা ইউনিট অফ যদি এইচ কাট বলি, তাহলে √L × L+1 এটা হবে। অনেক সময় এইচ কাট ইউনিটে এক্সপ্রেস করা হয় ক্যাপিটাল এল কে, অ্যাঙ্গুলার মোমেন্টামকে। এবং এলজেডও তাই, এলজেডও যদি তুমি এইচ কাটের ইউনিটে এক্সপ্রেস করো, তাহলে এলজেড এর ভ্যালু 2 1 0 -1 -2 এরকম ভাবে লেখা যাবে। তাহলে যেহেতু এইচ কাটটা এখানে কমন, সব জায়গায় এইচ কাটটা অ্যাঙ্গুলার মোমেন্টামের পাশে চলে আসছে, সেজন্য ইন দা ইউনিট অফ এইচ কাট অনেক সময় এক্সপ্রেস করা হয় অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে। আর ম্যাগনেটিক মোমেন্টকে এক্সপ্রেস করা হয় ইন দা ইউনিট অফ বোর ম্যাগনেটন, হুইচ ইজ ইকুয়াল টু EH কাট বাই টুয়াইস M। এবার এখানে একটা কেস দেওয়া আছে, যেখানে স্মল এলটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, যেটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1। তো এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালং জেড অ্যাক্সিস, অবশ্যই জেড অ্যাক্সিসের দিকে, অ্যান্ড অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর L = 1। তো L = 1 এর জন্য ml এর ভ্যালু মাত্র 3 রকমের হবে, ml = 1, ml = 0 এবং ml = -1, 3 রকমের ভ্যালু পজেস করতে পারে। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলও কিন্তু 3 রকমের হবে, θ1, θ2 এবং θ3। এই যে θ1, θ2, θ3 এই তিনটে ভ্যালুই কিন্তু cos θ = ml/√L × L+1 এই ফর্মুলা থেকে থিটাকে ডিরাইভ করে নেওয়া যাবে। আমরা এর আগে ম্যাগনেটিক ফিল্ড এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডিরেকশন, সেটা স্পেস কোয়ান্টাইজেশন অনুযায়ী আমরা থিটাকে ডিরাইভ করতে পারবো।
কিন্তু এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হুইচ ইজ ইকুয়াল টু জে, জে ইকুয়াল টু এল প্লাস এস। এখানে রাইট সাইডে দেখো জে ইকুয়াল টু এল প্লাস এস লেখা রয়েছে, যেখানে যেটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা অ্যাটমেরও হতে পারে, একটা সিঙ্গেল ইলেকট্রনেরও হতে পারে। সাধারণত সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে স্মল জে লেখা হয়, অ্যাটমের ক্ষেত্রে ক্যাপিটাল জে লেখা হয়। আর এই যে এখানে স্মল এই ক্যাপিটাল এলটা এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে এক্সপ্রেস করছে, আর এসটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এক্সপ্রেস করছে। তো দুটোকে ভেক্টরিক্যালি অ্যাড করলে যে জে তৈরি হচ্ছে, কিন্তু শুধুমাত্র ভেক্টরিক্যালি অ্যাড করলে হবে না, এখানে স্পেস কোয়ান্টাইজেশন এর মধ্যে অ্যাপ্লিকেবল। সুতরাং জে এর ভ্যালু যা কন্টিনিউয়াসলি কিন্তু ভ্যারি করবে না। আমরা যদি এল এর ভ্যালু 2 নিই, এস এর ভ্যালু যদি 1 নিই, তাহলে 2 প্লাস 3 থেকে 2 মাইনাস 3 পর্যন্ত, 3 মাইনাস 2 পর্যন্ত হবে। অর্থাৎ 3 আর 2 হলে 5 থেকে আমরা কমতে কমতে 1 পর্যন্ত যাব। এইবার আমরা যে অ্যাঙ্গেল বিটুইন জে, এল অ্যান্ড এস, এখানে 3 রকমের অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে। কেউ বের করতে পারে এল এবং জে এর মধ্যে অ্যাঙ্গেল কত ভেক্টর ট্রায়াঙ্গেল থেকে, অথবা কেউ বার করতে পারে জে এবং এস এর মধ্যে অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু থিটা এস অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন এল অ্যান্ড এস। এখানে ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল ভেক্টরিক্যাল অ্যাডিশনের সময় তৈরি হবে। সেই 3টে অ্যাঙ্গেল ইন্টার অ্যাঙ্গুলার মোমেন্টাম যে অ্যাঙ্গেল থিটা এল, থিটা এস, থিটা জে দিয়ে ডিনোট করা হচ্ছে, এগুলো কিন্তু ভেক্টর অ্যাডিশনের থেকে, ট্রায়াঙ্গুলার অ্যাডিশন থেকে খুব ইজিলি বার করে নেওয়া যাবে। তো বার করার প্রসেসটা কি? বার করার প্রসেসটা হচ্ছে, দেখো, কেউ যদি মনে করে যে এস আর জে এর মধ্যে অ্যাঙ্গেল বার করবে, এস আর জে, এস আর জে এর মধ্যে অ্যাঙ্গেল মানে হচ্ছে এই ওপরের যে অ্যাঙ্গেলটা, এই যে ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল রাইট সাইডে দেখো থিটা এস, যেটা এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে, এই থিটা এসটা বার করতে হবে। তাহলে আমরা জানি এই রিলেশনটা হচ্ছে এই যে জে ইকুয়াল টু এল প্লাস এস, এই রিলেশন থেকেই আমাদের বার করতে হবে। কি করে বার করব? কার কার মধ্যে অ্যাঙ্গেল? জে আর এস, এদের মধ্যে অ্যাঙ্গেল। তো এই ফর্মুলাটা থেকে যাদের মধ্যে তুমি অ্যাঙ্গেল বার করছো সেগুলো ইকুয়াল সাইনের একদিকে নিয়ে যেতে হবে। তোমার যদি জে আর এস কে, এস এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হয়, তাহলে জে আর এস কে এই ফর্মুলাটা থেকে জে আর এস কে একদিকে নিয়ে যেতে হবে। যদি জে আর এল এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে হয়, তাহলে জে আর এলটাকে ইকুয়াল সাইনের একদিকে নিয়ে যেতে হবে। কেউ যদি এল আর এস এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে চায়, তাহলে যেটা লেখা আছে সেটা সেখানেই কিন্তু এল আর এস একই দিকে আছে, সুতরাং নো প্রবলেম, ওই ফর্মুলা দিয়েই বার করা যাবে। এই ফর্মুলা থেকে আমরা প্রথমে একটা, ফর এক্সাম্পল, এস আর জে এর মধ্যে অ্যাঙ্গেল বার করবো, অর্থাৎ থিটা এস, থিটা এসটা বার করবো আমরা এস আর জে এর মধ্যে অ্যাঙ্গেল। এস আর জে এর মধ্যে অ্যাঙ্গেলটা বার করার সময় তাহলে আমরা কি করব? এই জে আর এসটাকে একদিকে নিয়ে যাবো, অর্থাৎ এখানে জে ইকুয়াল টু এল প্লাস এস এর জায়গায় জে মাইনাস এস ইকুয়াল টু এল। এই লেফট সাইডে দেখো এল ইকুয়াল টু জে মাইনাস এস। এই দুটো দিকেই আমরা স্কোয়ার করতে পারি, ভেক্টরের স্কোয়ার, অর্থাৎ এল ডট এল ইকুয়াল টু জে মাইনাস এস ডট জে মাইনাস এস, এটা করতে পারি। তাহলে এল ডট এল ইকুয়াল টু এল স্কোয়ার হয়ে যাবে, আর জে মাইনাস এস ডট জে মাইনাস এস, এইটা করলে দেখো কি হচ্ছে, এখানটায় যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জে স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা পাওয়া যাবে। আচ্ছা, আর এস ডট জেটা কি হবে? এস ডট জেটা এরকম লেখা যাবে, এস জে আর কস থিটা বিটুইন থিটা এস, বিটুইন থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন জে এন্ড এস। তাহলে এই ডট প্রোডাক্টটা থেকে কসটা বেরিয়ে আসবে, সেখান থেকে আমরা ইজিলি কিন্তু অ্যাঙ্গেল বিটুইন জে এন্ড এস বার করতে পারি। একই রকম ভাবে কেউ যদি বলে যে আমি এস এবং
এল, জে এবং এল এর মধ্যে অ্যাঙ্গেল বার করব, তাহলেও জে আর এলটাকে রাইট সাইডে নিয়ে যেতে হবে বা লেফট সাইডে একই দিকে নিয়ে যেতে হবে ইকুয়াল সাইনের, এবং এটাকে স্কোয়ার করলেই বেরিয়ে চলে আসবে। প্রথমত আরেকটা জিনিস বলে রাখি যে জে স্কোয়ার ইকুয়াল টু কিন্তু জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, আর এ স্কোয়ার মানে এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ কাট স্কোয়ার। তাহলে জে স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আমরা জানি জে ইকুয়াল টু রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কাট, এস মানে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কাট। তাহলে সেগুলোকে স্কোয়ার করলে যা হবে সেগুলোই এখানে বসানো আছে, এইচ কাট স্কোয়ারটাকে কমন নিয়ে নেওয়া আছে এখানটায়। এবং এই এস ডট জেটাকে আমরা যদি ডট প্রোডাক্টের নিয়মে ভেঙে কস এস জে করে নিই বা কস থিটা এস করে নিই, তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা আমরা বার করতে পারবো। আমরা এলাবোরেটলি এখানে করে দিচ্ছি এটা। এবার স্পেকট্রোস্কোপিক নোটেশন, এই নোটেশন ব্যাপারটা আমরা কিরকম ভাবে করব। বিভিন্ন টার্ম স্পেকট্রোস্কোপিতে জেনারেট করে এলএস কাপলিং বা জেজে কাপলিং এর ফলে, তাহলে স্পেকট্রোস্কোপিক নোটেশন সেই জন্য সংক্ষেপে ওই টার্মগুলো বা ওই স্পেকট্রোস্কোপিক ইনফরমেশন গুলোকে সংক্ষেপে প্রকাশ করার জন্য, প্রেজেন্ট করার জন্য স্পেকট্রোস্কোপিক নোটেশন দেওয়া হচ্ছে। প্রথমে সুপারস্ক্রিপ্ট একটা লেখা হয় 2s প্লাস 1, এটাকে বলে মাল্টিপ্লিসিটি। এখানে দেখো মাল্টিপ্লিসিটি লেখা রয়েছে, যেটা 2s প্লাস 1। আর তারপরে লেখা হচ্ছে এল, অর্থাৎ অ্যাটমের টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মাঝে লেখা হচ্ছে। তারপরে সাবস্ক্রিপ্টে লেখা হচ্ছে জে, অর্থাৎ অ্যাটমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যার মধ্যে দুটো কন্ট্রিবিউশন আছে, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল এবং স্পিন দুটোরই কনসেপ্ট আছে। এখানে ক্যাপিটাল এল কে লেখা হচ্ছে সামেশন ওভার এল, এই স্মল এল তার ভেক্টর। এই স্মল এলটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের ক্ষেত্রে হতে পারে, সেগুলো অ্যাড করে করে টোটাল যেটা তৈরি হবে, এলটা তৈরি হবে। আর ক্যাপিটাল এসটা কিভাবে তৈরি হচ্ছে? ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে স্পিন গুলো আছে, অর্থাৎ স্মল এস গুলো আছে, সেইগুলোকে সামেশন করে টোটাল যতগুলো জেড ইলেকট্রন যদি থাকে, নাম্বার অফ ইলেকট্রন যদি জেড থাকে, তাহলে তাদের উপর সামেশন করে টোটাল অ্যাটমের এসটা উৎপন্ন হবে। এইবার এই ইনফরমেশন গুলো একেবারে এখানে ফিট করিয়ে দিতে হবে এবং ঠিকঠাক ভাবে বসাতে হবে। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বসাতে হয়, তাহলে একদম এটা সামনে বসিয়ে দিতে হবে, এইখানটা বসিয়ে দিতে হবে। তাহলে স্পেকট্রোস্কোপিক নোটেশনের সাহায্যে সংক্ষেপে স্পেকট্রোস্কোপিক ইনফরমেশন, অ্যাঙ্গুলার মোমেন্টামের ইনফরমেশন খুব সহজে পাওয়া যায়। এবার আমরা ল্যান্ডে জি ফ্যাক্টর এটা পড়ব। আমাদের এখানে 3 রকমের জি ফ্যাক্টর আছে, এটা স্পিন জি ফ্যাক্টর, অরবিটাল জি ফ্যাক্টর আর ল্যান্ডে জি ফ্যাক্টর। স্পিন জি ফ্যাক্টরটা করসপন্ডিং টু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। তো স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু কত হবে? মাইনাস জিএস এমবি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমবি মানে এখানে মিউ বি, অর্থাৎ বোর ম্যাগনেটের কথা বলা হচ্ছে। তাহলে এখানে এমবি মানে বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি মিউ বি বা বোর ম্যাগনেটার বাই এইচ কাট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এস। এখানে এই যে জিএস ফ্যাক্টরটা এটা নিয়ার অ্যাবাউট 2 হয়, আর মিউবেল যেটা সেটা কিন্তু ইকুয়াল টু মাইনাস জিএল মিউ বি বাই এইচ কাট মাল্টিপ্লাইড বাই এল হবে। এটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর বাদিকে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। এই যে জিএল ফ্যাক্টরটা এটা 1 হয়, এটা 1 হয়, এবং নেগেটিভ সাইন গুলো আসছে বিকজ অফ ইলেকট্রনিক চার্জ। একই রকম ভাবে এই দুটো আগের দুটো যেরকম ভাবে লিমিউবেল আর মিউএসটা লেখা হচ্ছে, ঠিক একই রকম ভাবে মিউ জেকে লেখা যাবে মাইনাস জি জে মিউ পি বাই এইচ কাট মাল্টিপ্লাইড বাই জে। তাহলে উপরে এটা বোর ম্যাগনেটার, নিচে একটা এইচ কাট লেখা হয়েছে, তারপরে এখানে জে লেখা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই
জি যেটাকে ফ্যাক্টরকে বলা হচ্ছে ল্যান্ডে জি ফ্যাক্টর। আর বাঁ দিকে যেটা রয়েছে মিউ জে, এটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ইলেকট্রন অথবা অ্যাটম। এবার এই ল্যান্ডেজি ভেক্টরের যে ভ্যালুটা সেটা বেরিয়ে আসে, আমরা এটা ডিরাইভ করব জি ইকুয়াল টু স্মল জি ইকুয়াল টু 1 প্লাস একটা ফ্র্যাকশন আসবে, সেই ফ্র্যাকশনটার উপরে থাকবে নিউমারেটর থাকবে জে ইন্টু জে প্লাস ওয়ান প্লাস এস ইন্টু এস প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান, নিচে টু ইন্টু জে প্লাস ওয়ান। এগুলো সব কোয়ান্টাম নাম্বার। এই যে জে ইন্টু জে প্লাস ওয়ান, জে এল এবং এখানে এস লেখা হয়েছে, এগুলো সবই কোয়ান্টাম নাম্বার। কোনটাই কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, এখানে কোয়ান্টাম নাম্বার বোঝানো হচ্ছে। তো এইগুলো এই যে 6f½ এগুলো হচ্ছে নোটেশন। এই নোটেশনের ক্ষেত্রে আমরা এস কত, এল কত, জে কত এগুলো বার করে নিতে পারি। এই নিচের এই যে সাবস্ক্রিপ্টে যেটা লেখা হচ্ছে হাফ, এটার ভ্যালু হচ্ছে জি হবে, তাহলে জে ইকুয়াল টু হাফ হয়ে গেল। এফ, এসপি, ডিএফ এরকম করে যদি যাও তাহলে দেখবে যে এস ইলেকট্রন মানে এল ইকুয়াল টু 0, এসপিপি ইলেকট্রন মানে এল ইকুয়াল টু 1, ডি মানে 2, এফ মানে হচ্ছে 3, সেই জন্য এল ইকুয়াল টু 3 হচ্ছে এখানটায়। আর 2s প্লাস 1 ইকুয়াল টু যদি 6 হয়, সেখান থেকে ডিরাইভ করা যাবে এস ইকুয়াল টু 5 বাই। তো এইগুলোর ক্ষেত্রে আমরা এই জি এর মধ্যে এই ল্যান্ডেজি ফ্যাক্টরের যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলেই আমরা জি এর ভ্যালু খুব ইজিলি বার করতে পারবো, ল্যান্ডেজি ফ্যাক্টর আমরা বার করতে পারবো। নেক্সট এক্সাম্পল গুলো দুটো দেওয়া আছে, এগুলো একই রকম ভাবে করা যেতে পারে। আচ্ছা, আমরা কিছু প্রবলেম এখানে করে নেব। তো প্রথমত যে প্রবলেমটা তোমাদের প্রথমে করতে বলবো সেটা হচ্ছে এক নম্বর প্রবলেমটা, যে with L equal to 2 and S equal to half, find out the possible values of J and angle between L and S। এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলস হবে না, অ্যাঙ্গেল হবে। অ্যাঙ্গেল বিটুইন এল এন্ড এস, শো ইট ইন এ ডায়াগ্রাম। ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। তাহলে তোমরা এটা খাতা পেন নিয়ে করতে বসে যাও যে এল ইকুয়াল টু 2 আর এস ইকুয়াল টু হাফের জন্য জে এর ভ্যালু কি হতে পারে। হুম, 5/2, 3/2 কারেক্ট অ্যান্সার। আমরা যেটা করছি সেটা হচ্ছে L equal to 2, S equal to half, what are the J values? J values তো এখানে যেরকম অ্যাডিশনের ফলে হতে পারে আর সাবট্রাকশনের ফলে হতে পারে, সুতরাং প্রথমটা 5/2, দ্বিতীয়টা 3/2, তাহলে এখানে দুই রকমের হলো। এইবার অ্যাঙ্গেল বিটুইন এল এন্ড এস, এল আর এস এর মধ্যে যে অ্যাঙ্গেল, তো আমরা প্রথমে ডায়াগ্রাম এঁকে নেব। এখানে দুই রকমের জে হয়েছে, এখানে একটা আমরা জে এঁকে নিয়েছি, জে ইকুয়াল টু আমরা বলবো যে 5/2। তো এখানে যদি 5/2 হয়, 5/2 কিভাবে অ্যারাইজ করেছে আমরা ডায়াগ্রামের সাহায্যে বুঝি। আমরা দেখেছি যে এল ইকুয়াল টু হচ্ছে 2 আর এস ইকুয়াল টু
এখানে হাফ। আমরা যদি প্যারালাল না করি, L ইকুয়াল টু 2 আর S ইকুয়াল টু হাফ, এই দুটো যদি প্যারালাল না করি তাহলে কিন্তু 5/2 মিলবে না। সুতরাং এক্স্যাক্টলি L and S আর প্যারালাল টু ইচ আদার, তাহলে এরা কিন্তু প্যারালাল। সেই জন্য ডায়াগ্রামের মাধ্যমে এরকম ভাবে দেখানো যেতে পারে। অপরপক্ষে আমরা যদি বলি যে L ইকুয়াল টু A হচ্ছে 2, নেক্সট কেসটা 3/2 কি করে এক্সপ্রেস করব? 3/2 এক্সপ্রেস কি হয়েছে, কিভাবে হয়েছে দেখো, একদম অ্যালজেব্রাইক যে সাবট্রাকশন সেটা হয়ে গেছে। অর্থাৎ এটা S ইকুয়াল টু হাফটা একদম অ্যান্টি প্যারালাল হয়। অ্যান্টি প্যারালাল হলে সরাসরি এটার থেকে মাইনাস করার ফলে যেটা বার হবে সেটা হচ্ছে 3/2। তাহলে এখানে যেটা 3/2 কি করে হয়েছে না, অ্যান্টি প্যারালাল হওয়ার ফলে যে ইকুয়াল টু 3/2 হয়েছে। এবার যদি আমরা অন্য একটা কেস করি, অন্য একটা কেস বলতে আমরা হয়তোবা এরকম যে এইটা না করে আরেকটা এক্সাম্পল, এটা তো হয়ে গেল। নেক্সট যে এক্সাম্পল নাম্বার 2, এখানে L ইকুয়াল টু ক্যাপিটাল L দিচ্ছি, ক্যাপিটাল L ইকুয়াল টু 3 আর ক্যাপিটাল S ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে পসিবল জে এর ভ্যালু এখান থেকে কি আসতে পারে? পসিবল জে এর ভ্যালু কি আসতে পারে তোমরা বলো, পসিবল জে এর ভ্যালু কি আসতে পারে? এখানে 3 আর 2 ভেক্টরিক্যাল অ্যাডিশন হবে, অর্থাৎ 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। তাহলে দেখা গেল যে 5 রকমের এখানে ভ্যালু কিন্তু হতে পারে। ঠিক 5 4 3 2 1, হ্যাঁ ঠিকই লিখেছে সহেলি, সত্যব্রত, এরা রাকেশ ঠিকই লিখেছে। আমরা একটাকে চয়েস করব, এই এতগুলো যে এর মধ্যে সবগুলোরই এরকম ভাবে ডায়াগ্রাম এঁকে নেওয়া যায়, কিন্তু আমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিকঠাক ভাবে করার জন্য এবং সময়ের অপচয় যেন না হয় সেই জন্য আমরা মাত্র একটাকে দেখব। L ইকুয়াল টু 3, S ইকুয়াল টু 2 আর এই যে একটাকে আমরা চয়েস করছি, দেখা গেল সেই একটা হচ্ছে 4। তাহলে এই অবস্থার মধ্যে যদি j ইকুয়াল টু 4 হয় তাহলে আমরা অ্যাঙ্গেল বার করব, বলবো যে ফাইন্ড দা অ্যাঙ্গেল বিটুইন L and J। এইটা আমরা বার করবো, L আর J এর মধ্যে অ্যাঙ্গেল বার করবো। তো L আর J এর মধ্যে অ্যাঙ্গেলটা বার করবো কি করে? আমরা জানি J ইকুয়াল টু L প্লাস S। ফলো করো, আমরা J আর L এর মধ্যে অ্যাঙ্গেল বার করার জন্য J আর L টাকে ইকুয়াল সাইনের সেম জায়গায় নিয়ে আসবো, ধরে নাও লেফট সাইডে নিয়ে চলে আসলাম। তাহলে যাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে তাদের এক জায়গায় রাখতে হবে, অর্থাৎ সমান চিহ্নের বা ইকুয়াল সাইনের একদিকে রাখতে হবে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার, অ্যাকচুয়ালি ভেক্টরের স্কোয়ার করতে হবে। এখানে ডট প্রোডাক্ট করে দাও, এস ডট এস, তাহলে এখান থেকে পাওয়া যাবে কি, জে স্কোয়ার মাইনাস 2 জে ডট এল, দুইবার এটা আসবে, রিপিটেডলি আসার ফলে আমরা অ্যাড করে দিয়ে 2 করে দিলাম, মাইনাস না প্লাস, এখানে এল ডট এল, তার মানে এল স্কোয়ার চলে আসবে, আর এটা চলে আসবে স্কোয়ার। এই সবগুলোই কিন্তু
অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই সবগুলোই কিন্তু কোয়ান্টাম নাম্বার, এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো কোয়ান্টাম নাম্বার। আর এই নিচের গুলো কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুটো কিন্তু একই সাইন দিয়ে এখানে লেখা হচ্ছে। কনফিউশনের কনফিউশন কিন্তু দূর করতেই হবে। একই সাইন দিয়ে কখনো কোয়ান্টাম নাম্বার লেখা হচ্ছে, কখনো অ্যাঙ্গুলার মোমেন্টাম লেখা হচ্ছে। এবার এগুলো যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম, সুতরাং এই যে জেটা, যেটা হবে √j + 1 × h কাট। আবার একই রকম ভাবে আমরা যদি এসটা করি, তাহলে √s × s + 1 × h কাট হবে। আবার এলটাও হবে একই রকম ভাবে l × l + 1। এই সবগুলো এর মধ্যে বসাতে হবে। বসানোর আগে আমরা এই যে অ্যাঙ্গেল যাদের মধ্যে বার করতে হবে সেটা আমরা লেফট সাইডে নেব, আর রেস্ট অফ দি ইকুয়েশনের সব টার্মগুলো ডান দিকে চলে যাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2 × j.l = j² + l² - s², যদি আমি ভুল না করে থাকি। এই 2টাকে আমরা ডান দিকে হাফ হিসাবে নিয়ে নিলাম, আর বাঁ দিকের যেটা j.l লেখা রয়েছে সেটাকে আমরা লিখলাম যে এটার মান, ভ্যালু, l এর ভ্যালু cos। আমরা এটা কিভাবে এক্সপ্রেস করব? খুব সহজে যদি কেউ এক্সপ্রেস করতে চায় তাহলে cos ব্র্যাকেটের মধ্যে যে কমা দিয়ে l লিখে দিলেই বুঝতে পারবে যে j আর l এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই লিখতে চাইছি। তাহলে cos j, l এরকম ভাবে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আর ডান দিকে যেটা আছে সেটাকে ওই √ওভার যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলাটা দিয়ে এক্সপ্রেস করতে হবে, কিন্তু আমরা নেক্সট লাইনে করছি। তাহলে cos j l, l এর মধ্যে অ্যাঙ্গেল = একটা দাগ দিয়ে দিচ্ছি, আমরা এখানে 2টা নিচে নিয়ে নিচ্ছি। আমরা এই যে মড গুলো লিখেছি সেই মড গুলো লিখছি না, যে এল লিখছি, এগুলো সবই অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর উপরে থাকবে j² l² - s²। এই হচ্ছে ফর্মুলা। এইটাকে আমরা যদি আমরা জেটাকে এরকম ভাবে লিখি j × j + 1 × h কাট স্কয়ার, অ্যাকচুয়ালি h কাট স্কয়ার এটার সঙ্গে থাকবে, এটার সঙ্গে থাকবে এবং নিচেও একটা h কাট স্কয়ার থাকবে। এই h কাট স্কয়ার এই উপরে এবং নিচে টোটালটা কিন্তু বসানোর পরে ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং h কাট স্কয়ারটা লিখছি না। তাহলে l × l + 1 - s × s + 1, একটা h কাট স্কয়ার থাকবে কিন্তু ক্যান্সেল আউট যেহেতু পড়ে যাবে সেই জন্য লিখছি না। আবার 2 এটা থাকবে √j × j + 1 আর √l × l + 1। এই হচ্ছে ফর্মুলা, টোটাল ফর্মুলাটা এটা। এই ফর্মুলার সাহায্যে আমরা cos l যে বার করতে পারবো এবং অ্যাঙ্গেলটা আমরা cos ইনভার্স করলে বার করতে পারবো। এবার এই যে 3টে কোয়ান্টাম নাম্বার লেখা আছে এগুলো এখানে পুট করতে হবে cos এর ফর্মুলা। তাহলে cos এর ফর্মুলায় আমরা যদি পুট করে দিই তাহলে cos lj কত হবে? cos lj = 4 × 4 + 1, অর্থাৎ এখানে 4 × 5, তাহলে হচ্ছে 20। l × l + 1 অর্থাৎ 3 × 4, তাহলে হচ্ছে 12। এরপরে -s × s + 1, অর্থাৎ s এর জায়গায় এখানে 2 × 3, তাহলে 2 × 3 মানে 6, × 2, j × j + 1 20 আর l × l + 1 হচ্ছে 12। এবার এটার যদি cos ইনভার্স করি, যে কেউ ক্যালকুলেটরে করতে পারবে, কোনো সমস্যা নেই। হচ্ছে কত এটা? 32 - 6 = 26/2, এখানে
20 আর 12 এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 2 হচ্ছে 20 হয়ে গেল, আর 12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে রুট ওভার এখানে 13 হচ্ছে, একটা দুটো তিনটে চারটে 13/4 চলে আসছে রুট ওভার 15, যদি ভুল না করে থাকি তাতে ক্যালকুলেশনটা তোমরা একবার চেক করে। তারপরে এটাকে যদি অ্যাঙ্গেল বার করতে হয় যে এল যে অ্যাঙ্গেলটা কত, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বার করতে হলে cos ইনভার্স 13/4 √15, তোমরা ক্যালকুলেটরে দেখো এটা কত। এরকম ভাবে আমরা যে কোনো দুটো, অর্থাৎ এল জে এর মধ্যে এস জে এর মধ্যে যে কোনো ভাবেই আমরা অ্যাঙ্গেলটা ইজিলি বার করে নিতে পারবো। এটুকু বোঝা গেল কিনা? আচ্ছা দেখো, অ্যাঙ্গেলটা নিয়ার অ্যাবাউট 33 ডিগ্রি হচ্ছে কিনা, নিয়ার অ্যাবাউট মানে 32.9 এটসেট্রা এরকম কিছু হবে আর কি, নিয়ার অ্যাবাউট 33 ডিগ্রি হচ্ছে কিনা দেখে নাও, চেক করে নাও। মোটামুটি এরকম হওয়া উচিত আর কি, 33 থেকে আশেপাশে আসা উচিত। আশা করছি তোমরা এটা করতে পেরেছো। এবার তোমরা নেক্সট একটা ইয়েতে চলে আসো, প্রবলেমে চলে আসো। বলছে তাহলে প্রবলেমটার ক্ষেত্রে কি দুখানা আমরা অ্যাঙ্গেল একটা বেরোবে? ধরে নিয়েছি এখানে, না না, ওই যে ফার্স্টে যে প্রবলেমটা ছিল না, এল ইকুয়াল টু 2 আর ইস ইকুয়াল টু হাফ ধরে এল নিয়ে। ইকুয়াল টু 2 আর এস ইকুয়াল টু হাফ, অ্যাঙ্গেল থিটা হবে 0 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি। প্যারালাল অ্যান্টি প্যারালাল বললাম তো, প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল, তাহলে 0 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি, অ্যান্টি প্যারালাল মানে 180 ডিগ্রি, বুঝে গেল? Next problem, find the angle between problem number 2. Find the angle between L and B, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। when L equal to 3 আর ML equal to L equal to 4, ML equal to 3, এই অবস্থায় অ্যাঙ্গেলটা বার করতে হবে যখন ML equal to 3। তাহলে এখানে এলটা স্পেসিফাই করা আছে, এমএলটাও স্পেসিফাই করা আছে, এই অবস্থায় আমরা অ্যাঙ্গেলটা বার করব। দেখি কি করে বার করা যায়।
আমরা এল ইকুয়াল টু 4 নিয়েছি আর এম এল ইকুয়াল টু নিয়েছি 3। দিস আর কোয়ান্টাম নাম্বারস, এগুলো কোনটাই অ্যাঙ্গুলার মোমেন্টামকে বলা হচ্ছে না, এটা কোয়ান্টাম নাম্বার বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ডায়াগ্রামটা আঁকলে সব থেকে সুবিধা হবে। যে এটা হচ্ছে অ্যালং জেড ম্যাগনেটিক ফিল্ড এখানে দেওয়া হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে যখন এল ইকুয়াল টু 4 হয়েছে, এমএলটা বলা হচ্ছে এরকম একটা প্রজেকশন হয়েছে যেখানে এমএল ইকুয়াল টু 3, এমএল ইকুয়াল টু 3 হয়েছে। তাহলে এল ইকুয়াল টু 4 এর জন্য আগে আমাদের ক্যাপিটাল এল এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত দেখতে হবে। তাহলে 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু এইচ কাট, অর্থাৎ √2 এইচ কাট হবে। আর এদিকে এল জেড কত হলো, এইটুকু এল জেড, এইটুকু এল জেড, এই হাইটটা, প্রজেকশনটা এল জেড। তাহলে প্রজেকশন হচ্ছে এমএল ইন্টু এইচ কাট, এটার সঙ্গে এইচ কাট দিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ 3 এইচ কাট। এল জেড হচ্ছে 3 এইচ কাট। এই অ্যাঙ্গেলটা যদি আমাদের বার করতে হয়, এই যে থিটাটা, তাহলে আমরা কি করব, আবার সেই cos থিটা লিখবো। cos থিটা ইকুয়াল টু, এখানে বেসটা রয়েছে, বেসটা হচ্ছে এল জেড, আর এদিকে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে এল। তাহলে এল জেড হচ্ছে 3 এইচ কাট আর ক্যাপিটাল এল হচ্ছে 20 এইচ কাট। তাহলে 3/20 হচ্ছে এখানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/20। এটা তোমরা ক্যালকুলেটরে একটু দেখে নাও যে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছে, তাহলে আমরা ইজিলি বার করতে পারবো। কেউ যদি অন্য এমএল এর ভ্যালু বলে সেটাও বার করা যাবে, কোনো সমস্যা নেই, সেটাও বার করা যাবে। এই অ্যাঙ্গেলটাকে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল রেখে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করবে, প্রিসিশনাল ফ্রিকোয়েন্সিতে বেসিস করবে। ওমেগা এল যেটা লার্নার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, তাতে বেসিস করবে। কিন্তু অ্যাঙ্গেল বার করার এই হচ্ছে কাজ। মোটামুটি কত ডিগ্রি হচ্ছে, 47 48 এরকম হচ্ছে। সুতরাং যারা করছো এটা লিখছো তারা ঠিকই লিখেছে, 48 ডিগ্রি মতো হবে এটা ক্যালকুলেশন করলে। নেক্সট প্রবলেম, পরের প্রবলেমটা চলে যাচ্ছি। Problem number 3. Consider LS coupling between 3p and 3d electrons. LS coupling হবে 3p আর 3d ইলেকট্রন, দুটো ইলেকট্রন আছে, একটা 3p আর 4d, সরি 3p and 4d, মানে p ইলেকট্রনের সঙ্গে d ইলেকট্রন কাপলিং হবে, LS কাপলিং হবে। ফাইন্ড দ্য স্পেকট্রাল নোটেশনস দ্যাট আর জেনারেটেড। তাহলে কি কি স্পেকট্রাল নোটেশন তৈরি হতে পারে, অর্থাৎ টুয়াইস এস প্লাস 1 এল জে, এই ফর্মে তোমাকে লিখতে হবে স্পেকট্রাল নোটেশন গুলো। তাহলে আমাদের এলএস কাপলিং বিটুইন 3p 4d, সরি, LS coupling between 3p and
4d ইলেকট্রন। তাহলে আমরা এলএস কাপলিংটা করে নিই, যে এলএস কাপলিং হলে এই 3p ইলেকট্রনের ক্ষেত্রে L ইকুয়াল টু 1 হবে, 4d ইলেকট্রনের ক্ষেত্রে L ইকুয়াল টু, দেখো এখানে এস পি ডি এফ এরকম ভাবে তো চলে, আর L ইকুয়াল টু 0 1 2 এরকম ভাবে ভ্যারি করে। 3 এস পি ডি এফ জি, 4 এইচ, L ইকুয়াল টু 5, এই চলতে থাকে। তাহলে ডি ইলেকট্রন মানে L ইকুয়াল টু 2। আর স্পিন কত হবে? যেহেতু দুটোই স্পিন ইলেকট্রন, হাফ স্পিন ইন্টিজার, সুতরাং এটার ক্ষেত্রে এস ইকুয়াল টু হাফ, এটার ক্ষেত্রে এস ইকুয়াল টু হাফ হবে। আমরা প্রথম ইলেকট্রনটাকে 1 দিয়ে ডিনোট করছি আর দ্বিতীয় ইলেকট্রনকে 2 দিয়ে ডিনোট করছি। তাহলে L2 ইকুয়াল টু 2, S2 ইকুয়াল টু হাফ, L1 ইকুয়াল টু 1, S1 ইকুয়াল টু হাফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এলএস কাপলিংটা করতে হবে। তাহলে এলএস কাপলিং করলে কি কি জে তৈরি হতে পারে এটা আমাদের জানতে হবে। এখানে আমরা প্রথমে কি করব, এই দুটো এল আমরা কাপল করব আর দুটো এস কাপল করব। তো এখান থেকে টোটাল এলটা কত হবে আর এখান থেকে টোটাল ক্যাপিটাল এসটা কত হবে জানতে হবে। তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1 যদি ভেক্টরিক্যাল অ্যাডিশন করো তাহলে এখানে হবে 3 2 আর 1, তিনটে হবে 3 2 1। আর এই হাফ আর হাফ যদি ভেক্টরিক্যাল অ্যাডিশন করো, ভেক্টর অ্যাডিশনের পরে হাফ আর হাফ অ্যাড করলে 1 হবে আর 0 হবে, 1 হবে আর 0 হবে। স্পেকট্রাল নোটেশন তোমাকে করতে গেলে সব থেকে ভালো হচ্ছে, যেহেতু অনেক কম্বিনেশন হবে, একটা চার্ট করে নেওয়া। চার্ট না করলে তুমি ট্র্যাক করতে পারবে না যে কি কি নোটেশন, কতগুলো করে আসবে। সেই জন্য তোমাকে একটা চার্ট করে নিতে হবে যে 2 রকমের এস আর 3 রকমের এল, তাহলে কি কি জে ফরমেশন হবে। এই জে ফরমেশনটা বুঝতে গেলে তোমাকে একটা চার্ট করতেই হবে। তো এই চার্টটা দেখো কিভাবে করতে হয়। কতগুলো কলাম করে দেবে, ক্যাপিটাল এস এর জন্য আলাদা কলাম, ক্যাপিটাল এল এর জন্য যে কলাম, এগুলো ছোট কলাম হলে হবে। আর জে এর জন্য কলাম, আর হচ্ছে এস এর জন্য কলাম, এল এর জন্য কলামটা ছোট আর জে এর জন্য কলামটা, যে অনেক রকমের হতে পারে, বড়। আচ্ছা, তারপরে নেক্সট কলামটা হচ্ছে স্পেকট্রাল নোটেশন, যেটা একেবারে লিখে দিতে পারো টুয়াইস এস প্লাস 1 এল জে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখে ফেলতে হবে। এবার এই যে টেবিল করে ফেললাম বা কলাম গুলো করে ফেললাম, সেগুলোতে আগে আমরা এস আর এল গুলোকে পুট করে দেবো। আমরা এস ইকুয়াল টু 0 পুট করলাম, এই 0 এর জন্য এই তিনটে লিখবো, অর্থাৎ 3 2 1, এটা হয়ে গেল। আবার এই যে এখানে s ইকুয়াল টু 1, এটার জন্য আবার 3 2 1 l এর ভ্যালু গুলো লিখবো। তাহলে s ইকুয়াল টু 1 এর জন্য আমরা l এর ভ্যালু 3 2 1 আমরা লিখে দেবো, দিয়ে আর কোন রকম ভ্যারিয়েশন ls এর নেই, সুতরাং এটাকে ক্লোজ করতে হবে। এইবার আমাদের যে ফরমেশনটা করতে হবে, এই s আর l যদি আমরা ভেক্টর এডিশন করি, অর্থাৎ s আর l টাকে আমরা ভেক্টর এডিশন করার পরে কোয়ান্টাম রুল ইউজ করে আমরা এখানে রেজাল্টগুলো লিখবো। 3 আর 0, এখানে 3 ছাড়া অন্য কিছুই হবে না। 2 আর 0, 2 এন্ড 0 প্লাস করলে 2 ছাড়া অন্য কিছু হবে না। 1 এন্ড 0, 1ই হবে। এবার নিচেরটার ক্ষেত্রে দেখো 3 আর 1, এটা কিন্তু অ্যাড করলে ভেক্টরিক্যাল অ্যাডিশনের জন্য
4 হতে পারে, 2 হতে পারে, সরি 4 3 আর 2 হতে পারে। এই 2 আর এই 1 এইগুলো সেটা আমরা সেপারেট করে দিতে পারি। এই 2 আর এই 1 এটা যদি ভেক্টরিক্যাল অ্যাডিশন হয় কোয়ান্টাম রুলে, তাহলে 2 + 1 অর্থাৎ 3, তারপরে 2, তারপরে 1। 1 আর 1 অ্যাড করলে কি হবে? 2 হবে, আর 1 হবে, আর হচ্ছে 0 হবে। তাহলে এই জিরোটার ক্ষেত্রে যে একটা করে পাওয়া গেল, কিন্তু যেহেতু s = 1 আছে, সুতরাং এখানে কিন্তু যে সংখ্যা বেশি হয়ে গেল। যাই হোক, এই যে এখানে 9খানা টার্ম আর 3টে, টোটাল 12, মানে এখানে 12খানা স্পেক্ট্রাল নোটেশন আসবে। তো 2s + 1 আমরা যদি s এর ভ্যালু 0 লিখে দিই এখানটায়, তাহলে 2s + 1 = কত হবে? 1 1। এটা আমরা সুপারস্ক্রিপ্টে লিখলাম l, l মানে 3, আর 3 মানে আমরা দেখেছি এই 3 মানে হচ্ছে f, তার মানে এখানে f হলো। আর নিচে লিখতে হবে j, j এর ভ্যালু তো আমরা দেখছি 3। এটার ক্ষেত্রে একই রকম 1, l এর ভ্যালু হচ্ছে 2, 2 মানে d ইলেকট্রন, তাহলে 1d 2। এটার ক্ষেত্রে s এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 2s + 1 = 1, l এর ভ্যালু 1, l এর ভ্যালু 1 মানে p ইলেকট্রন, p স্টেট, আর নিচে j এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই তিনটে স্পেক্ট্রাল নোটেশন লেখা হয়ে গেল। নেক্সট স্টেটে আমরা s যদি 1 হয়, তাহলে 2s + 1 = কিন্তু 3 পাবো। তাহলে সবগুলোর ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট 3 ছাড়া অন্য কিচ্ছু হবে না। সবগুলোর ক্ষেত্রে আগে সুপারস্ক্রিপ্টটা লিখে নিতেই পারো তোমরা আগে থেকে সুপারস্ক্রিপ্টটা লিখে নেবে। এবার এখানে l এর ভ্যালু 3, l এর ভ্যালু 3 মানে f ইলেকট্রন, তাহলে fটা তুমি লিখে নিলে তিনটেতেই। আর j এর ভ্যালু কত? 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে। এখানে l = 2, l = 2 মানে এই যে এখানে দেখা যাচ্ছে d ইলেকট্রন, তাহলে তিনটেই d স্টেট হবে। সেক্ষেত্রে j এর ভ্যালু 3 রকমের, 3 2 1। এখানে l এর ভ্যালু 1, 1 মানে p স্টেট, লিখে নিলে। j এর ভ্যালু কত? 2 1 0। তাহলে দ্যাটস ইট, এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে 3d 4d ইলেকট্রন যদি কাপলিং হয়, তাহলে সেই কাপলিং এর ফলে এতগুলো স্টেট পাওয়া যেতে পারে, এবং তার করসপন্ডিং এনার্জি লেভেল গুলো সেরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি। সুপ্রিয়, এস এর কম্বিনেশন -1 হতে পারে। তো একটা এক্সাম্পল দাও আমাকে, তোমার কোশ্চেনটা আমার বুঝতে সুবিধা হবে। আনমিউট করো, করে কোশ্চেনটা করো। স্যার যদি দুখানা ইলেকট্রন মানে মুভমেন্টের ডাইরেকশন যদি ওরকম হয়, মানে মাইনাসের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ইলেকট্রন যদি প্যারালাল হয় তাহলে 1 হবে টোটাল স্পিন, আর যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে 0 হবে। এবারে দুটোরই যদি তোমার মানে দুটির ক্ষেত্রে যদি অ্যান্টি প্যারালাল হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে দুটো ক্ষেত্রে যদি প্যারালাল হয় তাহলে কিন্তু 1 হবে, আর অ্যান্টি প্যারালাল হলে 0 হবে।
আমি দুটো ইলেকট্রনের ক্ষেত্রে বলছি, অন্য কোনো রেফারেন্স বলছি না, কিন্তু বুঝতে পেরেছো, অন্য কোনো রেফারেন্স বলছি না আমি, শুধু দুটো ইলেকট্রন প্যারালাল আর অ্যান্টি প্যারালাল। তুমি কি অন্য কোনো কম্বিনেশন আমাকে দিতে পারো প্যারালাল আর অ্যান্টি প্যারালাল ছাড়া? তুমি বলছো যে দুটোই অ্যান্টি প্যারালাল, তাহলে তো সে দুটো প্যারালালই হয়ে গেল। দুটো ইলেকট্রনের মতো অন্য কোনো রেফারেন্স যদি না থাকে, ও ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে দুটোই প্যারালাল, দুটো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যান্টি প্যারালাল সেটা না। আমি বলছি দুটো ইলেকট্রন হয় প্যারালাল হবে নয় অ্যান্টি প্যারালাল হবে, আর কোনো কম্বিনেশন কিন্তু থাকতে পারে না। তাহলে 1 আর 0 ছাড়া অন্য কিছু হবে না। এবার তুমি যদি বলো যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল কি, সেটা হলে কিন্তু দুটোই অ্যান্টি প্যারালাল হতে পারে, সেটা আলাদা কেস। আমি ওইটার কথা কিন্তু বলছি না এখানে, বুঝে গেল? তাহলে এখানে 1 আর 0 ছাড়া অন্য কিছু হবে না, আমি যে কাজটা করাচ্ছি। ইভেন দেখো এল এর ভ্যালু, এল এর ভ্যালুটা এল এর ভ্যালু কিন্তু -2 -1 কিন্তু এখানে নেওয়া নেই। তাহলে এল এর আমরা ম্যাগনিটিউড গুলো লিখছি এখানে, হ্যাঁ, এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড গুলো আমরা ইয়ে করছি, পরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কি আছে সেগুলো তো আমরা যে এর সঙ্গে অ্যাঙ্গেল, বি এর সঙ্গে অ্যাঙ্গেল, সেগুলো আমরা দেখে নিতে পারবো কোথাও হচ্ছে, সেটা অন্য জায়গায় বলবো। এই জায়গাটা কিন্তু সেই, কারণ এখানে আমরা ম্যাগনিটিউড দেখছি, ডিরেকশনটা দেখার সময় আমরা ওই যে আগে করলাম কসের অ্যাঙ্গেল, সেগুলো দিয়ে আমরা দেখে নিতে পারি, কস থিটা দিয়ে ইনভার্স করলে আমরা বার হয়ে করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে স্যার। ফোর্থ প্রবলেম বলছে y state 2s3½ is impossible. 2s3½ 3/2 is impossible. Why? এই স্টেটটা, এই নোটেশনটা হবেই না, হতেই পারে না, কেন? আমরা একটু জাস্টিফাই করি এটাই। স্টেটটা 2s3½ এটা মনে রাখো। টু এস থ্রি হাফ মানে মাল্টিপ্লিসিটি 2s + 1 = 2। এল এর ভ্যালু এখানে 0 হবে যেহেতু এস ইলেকট্রন, আর জে এর ভ্যালু এখানে 3½ এই আমি ইনফরমেশন পেলাম। এখান থেকে যে ইনফরমেশন গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এটা। এখান থেকে 2s = 2, 2 - 1 = 1, এখান থেকে s = আমাদের পাওয়া গেল ½ তাহলে s এর ভ্যালু ½ l এর ভ্যালু 0 আর j এর ভ্যালু 3/2। এই যে j = হবে l + s ভেক্টরিক্যাল এডিশন। এই ক্ষেত্রে l মানে 0 আর s মানে ½ এই 0 আর ½ ভেক্টরিক্যাল এডিশন যে কোয়ান্টাম রুল, সে রুল অনুযায়ী বলছে যে এই 0 আর ½ অ্যাড করলে ½ ছাড়া অন্য কোনো ভ্যালু এখানে পাওয়া যাবে না, কিন্তু আছে এখানে 3/2। তাহলে এই স্টেটটা ইম্পসিবল, এই 2s3/2 এই স্টেটটা কিন্তু একদমই লেখা যাবে না, বা এটা হয় না, এটা হবে না। এবার আমরা ল্যান্ডেজি ফ্যাক্টরে চলে যাব।
যে ল্যান্ডেজি ফ্যাক্টরটা কি করে ডিরাইভ করা হয়। এর আগের দিন আমরা বোর ম্যাগনেটন করেছিলাম, তো সেখানে আবার এখানে বোর ম্যাগনেটনের ডেফিনিশন দেওয়া আছে যে কিভাবে বোর ম্যাগনেটন ডিরাইভ করা হয়। মিনিমাম অরবিটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটা যেটা হবে সেটা হচ্ছে বোর ম্যাগনেটন। তো মিনিমাম ভ্যালু কিভাবে পজেস করবে তুমি বুঝবে। মিনিমাম নন জিরো হতে হবে অবশ্যই। তা মিউ ইকুয়াল টু আই এ। আই মানে হচ্ছে কারেন্ট ইন দ্য অরবিট। অরবিটাল কারেন্টটা কি আছে, অ্যাকচুয়ালি এটা মিউ এল মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার করসপন্ডিং ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে মিউটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু আই এ। আর আই ইকুয়াল টু ই ইন্টু এফ। তারপরে এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এফ মানে হচ্ছে ভি বাই টু পাই আর। যদি আর রেডিয়াসে রিভলভ করে ইলেকট্রন তাহলে ভি বাই টু পাই আর হবে। আর পাই আর স্কোয়ার এখানে লিখে দেওয়া হচ্ছে, এটা ক্যান্সেল আউট করার পরে যেটা হবে সেটা হচ্ছে ইভিআর বাই টু। আমরা এল ইকুয়াল টু এমভিআর জানি, সেক্ষেত্রে এল যদি ইনসার্ট করে দিই তাহলে তোমাকে আবার এমটাকে নতুন করে নিয়ে আসতে হবে। সে তৈরি হবে ই বাই টু এম মাল্টিপ্লাইড বাই এল। তাহলে এখানে একটা রিলেশন কিন্তু হলো, যে রিলেশনটা দেখো এসআই ইউনিটে করা হয়েছে, ডাইপোল মোমেন্ট মিউএল ইকুয়াল টু ই বাই টু এম মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। যে রিলেশনটা আমরা পেলাম ডাইপোল মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টামের এই হচ্ছে রিলেশন। তাহলে মিউএল আর এল এর মধ্যে এই হচ্ছে রিলেশন, ই বাই টু এম দিয়ে শুধু মাল্টিপ্লাই করতে হবে এল কে। এবার ইলেকট্রনের ক্ষেত্রে চার্জটা, এই যে ই চার্জটা এটা নেগেটিভ হয় বলে ম্যাগনেটিক মোমেন্ট এল এর ঠিক অপোজিট ডাইরেকশনে থাকে। সুতরাং ইটাকে যদি মাইনাস ই লেখে তাহলে কিন্তু মিউমেন্টটা নেগেটিভ হয়ে যাবে, মানে এল এর উল্টো দিকে চলে যাবে। এবার অরবিটাল জি ফ্যাক্টর, এখানে যদি কেউ একটা জি বসিয়ে দেয়, জিএল বসিয়ে দেয়, সেটাকে বলা হবে অরবিটাল জি ফ্যাক্টর। তাহলে এই ফর্মুলাটা তো কোনো জি দেখা যাচ্ছে না, তাহলে এখানে যদি বলে যে এখানে যে জিএলটা লেখা আছে যেটা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, সেই জিএল এর ভ্যালু যদি ওয়ান, তাহলে সে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতেই পারে। তাহলে এখানে জিএল বসিয়ে দেবে এবং জিএল এর ভ্যালু ওয়ান লিখে দেবে, তাহলে অরবিটাল জি ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে যাবে। এখানে বোর ম্যাগনেটন ডিফাইন করা আছে ইএইচ কাট বাই টু এম। জি ফ্যাক্টরটা যেটা জাইরোম্যাগনেটিক রেশিও অনেক সময় বলা হয়, এটাকে ডিফাইন করা হচ্ছে ডাইপোল মোমেন্ট ইন দা ইউনিট অফ মিউ বি। অর্থাৎ বোর ম্যাগনেটন ইউনিটে ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্টকে এক্সপ্রেস করতে হবে, আর নিচে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দা ইউনিট অফ এইচ কাট এটা এক্সপ্রেস করতে হবে। এবার অরবিটাল জি ফ্যাক্টরের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট এখানে লিখতে হবে। তাহলে অরবিটাল জি ফ্যাক্টর জিএল সেটা কত হবে, ইন দা ইউনিট অফ বোর ম্যাগনেটন বলতে অ্যাকচুয়ালি মিউএল কে মিউ বি তে ভাগ করে দিলেই ওই ইউনিটে চলে আসবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দা ইউনিট অফ এইচ কাট বলতে অ্যাঙ্গুলার মোমেন্টামকে কেউ এইচ কাট দিয়ে ভাগ করলেই চলে আসবে। তাহলে অরবিটাল জি ফ্যাক্টর কত হবে, আমরা যে মিউএলটা বার করেছিলাম, মিউএল বলেছিলাম যে ই এল বাই টু এম, ইএল বাই টু এম, এটা হচ্ছে মিউএল বলেছিলাম। তাকে আমরা মিউ বি দিয়ে ভাগ করলাম, অর্থাৎ বোর ম্যাগনেটন যেটা ভ্যালু এইচ কাট বাই টু এম নিচে আছে বলে টু এম বাই এইচ কাট হয়ে গেল। আর এল বাই এইচ কাট এটা হয়ে গেল এইচ কাট বাই এম। যেহেতু এটা গোটা মানে আগে থেকে জিএল ইকুয়াল টু ওয়ান আমরা ওখানে ইচ্ছা করে বসিয়ে রেখেছিলাম ওয়ানের জায়গায়, সেজন্য এটা ওয়ানই আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা পরবর্তী যে স্পিন জি ফ্যাক্টর, হ্যাঁ, স্পিন জাইরোম্যাগনেটিক রেশিওর ক্ষেত্রে ব্যবহার করা হবে, বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হবে। সুতরাং এটা কিন্তু দরকার।
তাহলে জি ফ্যাক্টর বার করতে গেলে ম্যাগনেটিক মোমেন্ট ইন দা ইউনিট অফ বোর ম্যাগনেটন, আর নিচে লিখতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দা ইউনিট অফ এইচ কাট। এই দিয়ে যদি নিউমারেটর ডিনোমিনেটর বসানো যায় তাহলে তার ভ্যালু বার হয়ে চলে আসবে, যেটা অরবিটালের ক্ষেত্রে 1 হচ্ছে। আর স্পিনের ক্ষেত্রে কত হয়? এটা 2 হয়, নিয়ার অ্যাবাউট 2.0023 এরকম হয়। আর যেটা আমরা ল্যান্ডেজি ফ্যাক্টর বলি বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমরা বার করব, জের ক্ষেত্রে বার করব, সেটা কিন্তু স্পেকট্রোস্কোপিক নোটেশন অনুযায়ী ভ্যারি করবে। এবার ওই একই ফর্মুলা আমরা যদি ব্যবহার করতাম যে ডাইপোল মোমেন্ট মানে স্পিন ডাইপোল মোমেন্ট বা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু E/2m ইন্টু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এই ফর্মুলাটা কিন্তু স্পিনের ক্ষেত্রে খাটতো না, কারণ এক্সপেরিমেন্ট সেই কথা বলে না। এক্সপেরিমেন্টের রেজাল্ট মেলাতে গেলে এখানে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা কিন্তু 1 নয়, যেটা আমাদের ক্ষেত্রে অরবিটালের ক্ষেত্রে 1 হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু স্পিনের ক্ষেত্রে এখানে 2.0023 বসাতে হবে। সেই জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এইখানটাই এই জিটা বসিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে জিএস বা স্পিন জি ফ্যাক্টর, সেটার ভ্যালু 2.0023। আচ্ছা, এইটা গেল তাহলে স্পিন জি ফ্যাক্টর। তাহলে এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা, এটা কিন্তু মডিফিকেশন হলো। কোন ফর্মুলাটা মডিফিকেশন হলো? এই যে এসআই ইউনিট বলে যে লেখা আছে যে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু E/2m ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা মডিফাই হলো। কিরকম মডিফিকেশন হলো? এটা অরবিটালের ক্ষেত্রে সামনে একটা জিএল লেখা হচ্ছে এবং জিএল এর ভ্যালু 1, মানে 1 এর জায়গায় যদি কেউ জিএল লিখতে পারে তাহলেই সেটা অরবিটে ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখানে যদি জিএস কেউ লেখে, সামনেটা জিএস যদি মাল্টিপ্লাই করে তাহলে হয়ে যাবে সেটা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট এর ফর্মুলা। এখানে যদি টোটাল ম্যাগনেটিক মোমেন্টের জন্য কেউ ইউজ করে তাহলে সে কিন্তু এখানে ল্যান্ডেজি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে, কিন্তু ফর্মুলাটা সেম। এবার এই যে ল্যান্ডেজি ফ্যাক্টর, সেটা বার হবে কি করে? আমরা জানি যে ভেক্টর ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছি যে এস আর এল এই দুটোকে অ্যাড করার পরে জে হচ্ছে, এস আর এল দুটোকে অ্যাড করার পরে জে হচ্ছে। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জে এর ঠিক উল্টো দিকে মিউ জে থাকবে, এল এর ঠিক উল্টো দিকে মিউ এল থাকবে, আর এস এর উল্টো দিকে কি থাকবে? মিউ এস। সুতরাং সেম থিং আমরা অ্যাপ্লাই করতে পারি, এই ভেক্টর ট্রায়াঙ্গেলেরটা রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারি ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে। তাহলে মিউ জে, ভেক্টর মিউ জে ইকুয়াল টু ভেক্টর মিউ এস প্লাস ভেক্টর মিউ এল, এটা আমরা ইউজ করতেই পারি। তাহলে যেরকম জে ইকুয়াল টু এল প্লাস এস হলো ভেক্টর ট্রায়াঙ্গেল থেকে, সেরকম মিউ জে অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট করসপন্ডিং টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মিউ জে ইজ ইকুয়াল টু মিউ এস প্লাস মিউ এল, ভেক্টর অ্যাডিশন। তো এখানে সেরকম ভাবেই করা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্ট তার ভেক্টর সাইন মিউ এস আর মিউ এল এই দুটো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এস এর প্রজেকশন আমি জে এর দিকে নিতে পারি, এল এর প্রজেকশনও আমি জে এর দিকে নিতে পারি। এখানে ডটেড লাইন দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটা হবে এস এর প্রজেকশন অ্যালং জে, আর এল এর প্রজেকশন অ্যালং জে এইটুকু হবে। এই দুটো কিন্তু এই জে এর দিকে চলে যাবে। তাহলে জে ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি এস মাল্টিপ্লাইড বাই এই যে কস থিটা, এই যে এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, তাহলে এস মাল্টিপ্লাইড বাই কস এল জে আর প্লাস এল মাল্টিপ্লাইড বাই কস এল জে। তাহলে সেরকম ভাবেই ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে একই ফর্মুলা এখানে ব্যবহার করা হলো, যে মিউ এল এর প্রজেকশন এখানে নেওয়া হয়েছে, মিউ এল এর প্রজেকশন, আর এখানে মিউ এস এর প্রজেকশন নেওয়া হয়েছে। তাহলে মিউ এস আর মিউ এল এই দুটো ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টরিক্যাল অ্যাডিশনের পরে কি তৈরি হবে? মিউ জে তৈরি হবে। সেই জন্য মিউ এল আর মিউ এস এর প্রজেকশন অ্যালং মিউ জে নিয়ে এখানে কস দিয়ে ফর্মুলাটা লেখা হচ্ছে।
এবার আমাদের নেক্সট হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা cos LJ এর কোসাইন, আর এর কোসাইনটা আমাদের একদম ভেক্টর ট্রায়াঙ্গেলের থেকে আমরা বার করতে পারবো, অর্থাৎ j ইকুয়াল টু এল প্লাস এ, সেই ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো, খুব ইজিলি বার করতে পারবো। আমরা যেরকম ভাবে এই ইয়েতে আমরা এই টপিকটাই পড়েছি, ওরকম ভাবেই আমরা এল যে বার করতে গেলে এল আর জেটাকে একদিকে রাখবো সমান চিহ্নের, এবং তারপরে দুই দিকে স্কোয়ার করে দেওয়ার পরে কসটা বেরিয়ে চলে আসবে, একই রকম ভাবে কস এস জেও বার হবে, এবং তার ফর্মুলাটা এরকম। এই ভ্যালুগুলো, এই যে কসের ভ্যালুগুলো আসলো সেগুলো এখানে বসিয়ে দিতে হবে, এই মিউজের ফর্মুলার মধ্যে বসিয়ে দিতে হবে। এই ফর্মুলাটার মধ্যে আমরা কসের ভ্যালুগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কি হবে দেখা যাক কি হয়। আচ্ছা, মিউএল এর যে ফর্মুলাটা বলেছিলাম এর আগে, মিউএল ইকুয়াল টু জিএল, জিএল এর ভ্যালু 1 E/2m ইন্টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কোয়ান্টাম নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়, তাহলে সেটা ক্ষেত্রে √L ইন্টু L প্লাস 1 ইন্টু এইচ কাট বসাতে হবে, আর এই ক্ষেত্রে মিউএলটা টোটালটা বার হয়ে গেল। একই রকম ভাবে মিউএসটা যখন বার করবে তখন জিএল এর জায়গায় জিএস বসাতে হবে, E/2m টা একই রকম থাকলো, আর অরবিটালের জায়গায় এখানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা বসালাম। তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বসাতে গেলে কি করতে হবে, √S ইন্টু S প্লাস 1 ইন্টু এইচ কাট, এটা বসালাম, তাহলে মিউএল আর মিউএসটা বার হয়ে গেল। এবার দেখো মিউএল মিউএস বার হয়ে যাওয়ার পরে এই যে ফর্মুলাটা থাকলো, এই ফর্মুলাটার মধ্যে কিন্তু কসগুলো আমরা বার করে রেখেছি, এই কসগুলো আমরা বার করে রেখেছি ভেক্টর ট্রায়াঙ্গেল থেকে, মিউএলটা বার করে ফেলেছি ফর্মুলা দিয়ে, আর মিউএসটাও কিন্তু বার করেছি। এই চারটে টার্ম এখানে ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দিলে আমাদের এই মিউজেটা কিন্তু এখানে বার হয়ে গেল। দেখো এখানে মিউজেটা একটা আকারে চলে এসছে, শেপে চলে এসছে, EH কাট বাই 2m √J ইন্টু J প্লাস 1, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, উপরে নিউমারেটরে কিছু আছে এবং ডিনোমিনেটরে কিছু আছে। এবার এই যে জি এর যে ফর্মুলাটা সেটা দেখো, এই হচ্ছে ফর্মুলা। জি এর ফর্মুলাটা কি, মিউজে বাই মিউবি, মানে মিউজে ইন টার্মস অফ মিউবি, মিউজে ইন দ্য ইউনিট অফ মিউবি, এটা এক্সপ্রেস করতে হবে। আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে এইচ কাটের ইয়েতে, এটা কিন্তু কোয়ান্টাম নাম্বার নয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা এইচ কাটের ইউনিটে এক্সপ্রেস করতে হবে, তার মানে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা সেই জন্য এই যে মিউজের ফর্মুলাটা বার হয়ে এর আগেই ছিল, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা মিউবি দিয়ে ভাগ করে দেবো। মিউবি তো সামনে বসেই আছে, এইচ কাট বাই 2m, এটা বাদ চলে যাবে, বাদ চলে গেলে এখান থেকে এই পর্যন্ত পুরো টার্মটাই মিউজে বাই মিউবি, অর্থাৎ মিউজে ইন টার্মস অফ মিউবি আমরা বার করে ফেললাম ফর্মুলাটাকে। এবার জে ইন দ্য ইউনিট অফ এইচ কাট কি হবে, জে মানে তো আমরা জানি √J ইন্টু J প্লাস 1, আর √J ইন্টু J প্লাস 1 ইন্টু এইচ কাট, আর নিচে এইচ কাট দিয়ে ভাগ করলাম, √J ইন্টু J প্লাস 1 হয়ে গেল। এবার আমাদের ফাইনাল এগুলোকে জি এর যে ফর্মুলা রয়েছে এটার মধ্যে বসিয়ে দিলে ল্যান্ডেজি ফ্যাক্টর বেরিয়ে চলে আসলো। এবার সাম আপ করি যে আলটিমেটলি কি হলো, তাহলে মিউজে হলো ল্যান্ডেজি ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই √J ইন্টু J প্লাস 1 ইন্টু মিউবি, এটা হলো। আচ্ছা, এবার মিউএল কি হলো, মিউএল তো আগে থেকেই ছিল, জিএল যেটার মান 1, যেটার ভ্যালু 1, E/2m ইন্টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মিউজের ভ্যালু কি হলো, জি মাল্টিপ্লাইড বাই E/2m ইন্টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই তিনটে ফর্মুলা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে তিনটেতে কিন্তু E/2m ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কমন, হ্যাঁ এটা কমন। সামনে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ল্যান্ডেজি ফ্যাক্টর বসছে, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে জিএল বা অরবিটাল জি ফ্যাক্টর, আর স্পিন ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে স্পিন জি ফ্যাক্টর এখানে বসছে। জিএল এর ভ্যালু 1, জিএস এর ভ্যালু 2.0023 বাই 2, প্রায় নিয়ার অ্যাবাউট 2, আর এই যে ল্যান্ডেজি ফ্যাক্টর যেটা আমরা বার করতে চাইছিলাম সেটার ভ্যালু কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ যে কোনো স্পেকট্রোস্কোপিক নোটেশনের ক্ষেত্রে এই জিটা আমাদের বার করার প্রয়োজন। তাহলে আলটিমেটলি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে মিউজে ইকুয়াল টু ল্যান্ডেজি ফ্যাক্টর জি E/2m ইন্টু
টোটাল ম্যাগনেটিক মোমেন্ট, আর জি এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে 1 প্লাস জে ইন্টু জে প্লাস 1 প্লাস এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 আর নিচে 2 ইন্টু জে প্লাস, এই হচ্ছে ফর্মুলা। আমরা একটা প্রবলেম করব, প্রবলেম নাম্বার 5, যেটাতে বলা হচ্ছে ফাইন্ড দা জি ফ্যাক্টর, মানে ল্যান্ডে জি ফ্যাক্টর ফর দ্য স্টেট 3 2s হাফ। এখানে এই 3টা গুরুত্বপূর্ণ না, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটার উপরে জি এর কোনো কন্ট্রিবিউশন নেই, সুতরাং এই 3টা এখানে গুরুত্বপূর্ণ না। কিন্তু এই যে স্টেটটা রয়েছে এই স্টেটটার জন্য আমাদের এখানে কিন্তু এই স্টেটটার জন্য ল্যান্ডেজি ফ্যাক্টরটা আমাদের বার করতে হবে। তাহলে ল্যান্ডেজি ফ্যাক্টর আমরা বার করার আগে এই স্টেট থেকে জেনারেটেড যে 3টে কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ জে ইকুয়াল টু হাফ, এল ইকুয়াল টু হচ্ছে 0, এল ইকুয়াল টু 0, আর টুয়াইস এস প্লাস 1 ইকুয়াল টু 2, অর্থাৎ এস ইকুয়াল টু হাফ, এই 3টে জিনিস এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে কত হবে? 1 প্লাস জি ইকুয়াল টু 1 প্লাস, আমরা যদি বসাই এর মধ্যে, যে মানে হচ্ছে হাফ ইন্টু হাফ প্লাস 1 প্লাস হাফ ইন্টু হাফ প্লাস 1, এস মানেও হাফ, এল মানে 0 ইন্টু 0 প্লাস 1, কোনো কন্ট্রিবিউশন দেবে না, আর জি মানে হাফ, হাফ ইন্টু হাফ প্লাস 1। এই যে 2টা এখানে ক্যান্সেল করবে, এটা থাকবে না। তাহলে আলটিমেটলি এটা আমাকে রেজাল্টটা বলো তোমরা, যে রেজাল্টটা কত হবে, স্পিন জি ফ্যাক্টরটা কত হবে এখানে। হ্যাঁ, 5 নাম্বার প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য জি ফ্যাক্টর ফর দ্য স্টেট 3s 3 2s হাফ। তার মানে স্পিনের ভ্যালু হাফ, জে এর ভ্যালু হাফ, আর এল এর ভ্যালু 0 আর এস ইলেকট্রন। তাহলে আমাদের এখানে জি ফ্যাক্টরটা কতবার হবে, তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো।
1 প্লাস এটা হচ্ছে 3/4 প্লাস 3/4 বাই 3/2 1 প্লাস 3/2 3/2 ঠিক, অনেকেই ঠিক করেছো, দেখতে পাচ্ছি নামগুলো, খুব ভালো লাগছে। j equal to half হবে, ঠিক, that is the only হচ্ছে j equal to 2 পৌলমী সত্যব্রত শালিনী, ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেন অ্যান্সার বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, জিজ্ঞেস করতে পারো, কি কি কনফিউশন আছে সেটা দেখি আমি তোমাদের, বলো। স্যার বলছে আগের দিন আমরা যখন পড়লাম না সে জিমান এফেক্ট অ্যানামোলাস জিমান এফেক্ট, এবার অ্যানামোলাস জিমান এফেক্টটা হয় যখন ম্যাগনেটিক ফিল্ডটা মানে খুব দুর্বল হয় এরকম একটা ব্যাপার, আর নর্মাল জিমান হয় সেটা হার্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে। এবার আমরা যখন সেটাকে ওই মানে স্প্লিটিং প্যাটার্নটা পাই সেখানে কি মানে ইন্টেন্সিটিতে কোনো পার্থক্য আছে? সেখানে দুটো কিন্তু সেম ইন্টেন্সিটি আছে। না 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 না, ইন্টেন্সিটি ডিফারেন্স আছে, হ্যাঁ, বিভিন্ন লেভেল ট্রান্সফারের জন্য ইন্টেন্সিটি কিন্তু আলাদা আলাদা আসবে, হ্যাঁ। মানে যখন আমরা মানে সেটাকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন মানে একটু বেশি হবে ইন্টেন্সিটি, এরকম ব্যাপার নাকি? না না, ওটা না, ম্যাগনেটিক ফিল্ড বেশি কম অ্যাপ্লাই করলে তোমার স্প্লিটিং বেশি কম হবে। স্প্লিটিং বেশি কম হবে মানে এনার্জি ডিফারেন্স বেশি কম হবে। মনে আছে ডেল্টা ই ইকুয়াল টু, খেয়াল আছে কিনা জানি না, ডেল্টা ই ইকুয়াল টু এম জে জি মিউ বি ভি, এই ফর্মুলাটা মনে রেখো, মনে হয় এই ফর্মুলাটা আমি করিয়েছিলাম, এম জে জি মিউ বি ভি। হ্যাঁ বলতে পেরেছি আমার কথা। না করলে মনে রাখতে হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওই বেশি অ্যাপ্লাই করলে সেপারেশন তোমার কম বেশি হতে পারে, হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে। কেন বলতো, ইউ ইকুয়াল টু মাইনাস এম ডট বি না, মানে মিউ ডট বি না, ম্যাগনেটিক এনার্জি এটা তো বি এর সঙ্গে প্রপোর্শনাল হয়, সেই জন্য। আজকের কোনো কোশ্চেন, আজকের উপরে আগে কোশ্চেন গুলো করি তারপর দেখছি। আজকে যেটুকু পড়ালাম, জিমেন এফেক্ট থেকে একটা কোশ্চেন ছিল, বলো। নর্মাল জিমেন এফেক্টের ক্ষেত্রে যখন ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে দুটো লাইন বের হচ্ছে তখন সেটা প্যারালালি বের হয়, আর কিন্তু যখন তিনটে লাইন বের হচ্ছে তখন সেটা পারপেন্ডিকুলারলি বের হচ্ছে, এটা কেন হয় পারপেন্ডিকুলারলি? এটা যদি আমি এক কথায় অ্যান্সার দিই, এটা একটা বড় টপিক, এটা বোঝাতে গেলে একটু পোলারাইজেশনটা বুঝতে হবে। তো তুমি এটা অন্তত বোঝো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই যদি ধরি আমরা, ওই যে রেডিয়েশন গুলো হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু ইএম থিওরিতে পরিষ্কার বলা আছে যে স্পেসে যখন যাচ্ছে তখন যদি অ্যানাইসোট্রপিক মিডিয়াম না হয়, এআর বা এই ধরনের যদি মিডিয়াম হয়, সেখান দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, ডিরেকশন অফ প্রপাগেশন মানে যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে বা রেডিয়েশনটা যাচ্ছে, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই পারপেন্ডিকুলার থাকে, এবং ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ডিরেকশন অফ প্রপাগেশন এরা মিউচুয়ালি অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি আমরা অবজার্ভ করতে চাই, তাহলে ওই দিকে কিন্তু ভাইব্রেশনটা থাকবে না, ইলেকট্রিক ভাইব্রেশন থাকবে না বা ম্যাগনেটিক ভাইব্রেশন থাকবে না প্যারালালে, বি এর প্যারালালে, কিন্তু পারপেন্ডিকুলারে সেই অসুবিধাটা নেই। সেই জন্য এই তোমার হচ্ছে এই যে ব্যাপারটা, ডিরেকশন অফ প্রপাগেশনের সঙ্গে বি আর ই এই দুটোই পারপেন্ডিকুলার রাখতে হবে, এই ব্যাপারটাকে এনশিওর করার জন্য একটা দিকে কিন্তু দুটো
দেখা গেছে ওর পোলার স্টেট, আর আরেকটা দিকে পারপেন্ডিকুলার ডাইরেকশনে তিনটে পোলার স্টেট দেখা গেছে। এইটাকে এনশিওর করার জন্য এখানে পুরো ব্যাপারটা স্বচ্ছ হলো না, কারণ আমাকে তাহলে জি ম্যান এফেক্টের যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে সেইটা তাহলে বোঝাতে হয়। তো মূলত এই কারণ বুঝে রাখবে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এটা ডিরেকশন অফ প্রপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকতে হবে, প্যারালাল হতে পারবে না। আচ্ছা, সেই জন্য এই কেসটা হয়, সেই জন্য ডিরেকশনের উপর নির্ভর করে অন্তত, যে একটা ডিরেকশনে দুটো পোলার স্টেট আর একটা ডিরেকশনে তিনটে পোলার স্টেট পাওয়া যায়। ঠিক আছে। এটা ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। আর কোনো কোশ্চেন? স্যার হুম, স্যার বলছি যে বলো। আজকে আমরা এল আর এস এর ওই ভেক্টর ট্রায়াঙ্গেল দিয়ে তিনটে অ্যাঙ্গেলের মান বের করলাম না, হ্যাঁ, থিটা এল, থিটা এ, থিটা এস। এবার ওইখানে এস আর এল এর মধ্যে যে অ্যাঙ্গেলটা বের করছিলাম, থিটা থিটা যে, ওইটা কিন্তু 180 দিয়ে বিয়োগ করতে হবে শেষে গিয়ে। মানে কি করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওই জিনিসটা একবার এঁকে দিই, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ এরকম এরকম ছিল তো, তুমি এই অ্যাঙ্গেলটা বার করবে বলছো না এই অ্যাঙ্গেলটা বার করবে বলছো? না, ওইটা না স্যার, ট্রায়াঙ্গেল দিয়ে যেটা। হ্যাঁ ট্রায়াঙ্গেলটা এরকম এরকম, এই তাই তো? হ্যাঁ, এবার এটা কি করবে? হ্যাঁ এইটা বার করবে না এটা বার করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানটায় একদম। এইটা তো দেখো, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমি বলে দিই তাহলে পরিষ্কার হবে, তুমি নিজে বুঝে যাবে অ্যান্সারটা কি হবে। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এ আর বি, যদি এর মধ্যে অ্যাঙ্গেল যদি চাই তোমাদের, হ্যাঁ, তাহলে কনভেনশনাল যেটা ধরা হয়, তুমি অন্যভাবে বার করতেই পারো, একটা পয়েন্ট থেকে শুরু হবে এবং চারিদিকে ছড়িয়ে পড়বে, সেটাই হবে অ্যাঙ্গেল। হ্যাঁ এবার তুমি বুঝে গেছো, অ্যান্সার পেয়ে গেছো, কোনটা করবে তুমি, এটা করবে না এটা করবে, বলো কোনটা করবে? থিটা 1 করবে থিটা 2 করবে, বলো। না, থিটা 2 করবো। বেশ, কোনো অসুবিধা নেই তাতে। এবার তুমি যদি বলো যে থিটা 1 করবো, তাও কারোর আপত্তি হওয়া উচিত না। এটা বুঝতে তো পারছে, তুমি যদি ট্রায়াঙ্গেল এঁকে তার মধ্যে থিটা গুলো লিখে দাও, তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস হলো নাকি না হলো সেটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তুমি যদি ডায়াগ্রামটা এঁকে লিখে দাও তাহলে কনফিউশনই নেই আর কোনো। সেই জন্য ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করবে, ডায়াগ্রাম অনেক ভিজুয়ালাইজ করে লোককে, অনেক কনফিউশন দূর করে। স্যার ওই যে